শ্রদ্ধেয় সিদ্দিকা কবির আপা ছিলেন আমাদের বাংলাদেশের অন্যতম একজন পুষ্টিবিদ, রন্ধনশিল্পী, শিক্ষক এবং উপস্থাপক। তিনি আধুনিক বাংলাদেশে স্বাস্থ্যসম্মত খাবার এবং পুষ্টি বিষয়ের উপর সচেতনতা গড়ে তুলতে অসামান্য ভূমিকা পালন করেন। 1931 সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি থেকে খাদ্য ও পুষ্টি বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি লাভ করেন। তিনি 1960-এর দশকে টিভিতে উপস্থাপনার মধ্য দিয়ে সবার কাছে সমাদৃত হন এবং সিদ্দিকা কবির রেসিপি অনুষ্ঠানটি করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি বাংলাদেশে একজন খুবই পরিচিত এবং খুবই ফেমাস একজন রান্নার বই লিখেছেন, রান্না, খাদ্য, পুষ্টি। এই বইটি এখনও সকলের কাছে পথ প্রদর্শক হয়ে আছে। ঠিক তেমনি আজকে আমাদের যিনি অতিথি, রেখা সরকার, তিনিও একজন রন্ধনশিল্পী। তিনি উদ্যোক্তা জীবন শুরু করেছেন তার রান্না দিয়ে, মজার মজার পিঠা, মজার মজার খাবার। আমরা তার বিষয়ে অনেক কিছু জানবো। আমাদের অনুষ্ঠানটির জুড়ে আপনারা থাকবেন। সুধী দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি রোমানা শিকদার এবং আমার সঙ্গে আছেন আজকে আমাদের অতিথি, একজন সফল নারী উদ্যোক্তা রেখা সরকার। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, আমি তো ছোট করে আমার মতো করে বললাম, আপনি একটু আপনার নাম, আপনি কি নিয়ে কাজ করছেন আমার দর্শকদের ছোট করে একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমি রেখা সরকার, কাজ করছি হোমমেড ফুড নিয়ে। আমি সব ধরনের পিঠা নিয়ে কাজ করি। আমার পিঠাগুলো আসলে প্রচলিত যে পিঠাগুলো সেই ধারা থেকে বের হয়ে আসার আমি চেষ্টা করছি। আমি মানে আর্টসি কিছুটা হলেও বের হতে পেরেছি। মাশাআল্লাহ। আমার পিঠা আছে। আপনারা তো আমরা সবসময় বাবা মা বলেন আর কিনে বলেন, শীতকালীন পিঠা আছে। আমাদের দেশের যে ঋতু পরিবর্তনের সাথে সাথে খাবারও পরিবর্তন হয়, সেই হিসাবে সেই পিঠাগুলো পরিবর্তন হয়ে থাকে। তো আমার যে সবচেয়ে মানে আমি সব ধরনের পিঠা এবং সেই পিঠা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাগুলোকে আমি কিছু কিছু পিঠা আছে সেগুলো থেকে বের হয়ে আসছি। সেগুলোর যে মানে যে জিনিসগুলো ব্যবহার করি, সাধারণত যে উপাদানগুলো থাকে, যে খাবারের যে উপাদানগুলো থাকে, সেটা থেকে বের হয়ে অন্যভাবে পিঠাটা ফিউশন, দ্যাট মিন্স হচ্ছে আপা ফিউশন, হ্যাঁ, কিভাবে বের হয়ে সেটাকে সামনে নিয়ে যাওয়া যায়, সেভাবেই আমি কাজ করছি 2020 সাল থেকে। চমৎকার। আমার ছোট্ট একটা পেজ, মামিস কিচেন। তো আলহামদুলিল্লাহ। তো আমার যে পিঠাটা আছে, যেমন ধরেন ভাপা পিঠা। ভাপা পিঠা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, মানে বিভিন্নভাবে কি, শুধু এমনভাবেই বেশি খেয়ে থাকি আমরা যে নারিকেল আছে, খেজুরের গুড় আছে, এনাফ, এইটুকুই। কিন্তু আমি যেটা আমি প্রথম আজ থেকে 3 বছর আগে থেকে আমি হঠাৎ করে একদিন চিন্তা করলাম যে আমি এই পিঠাটাকে অন্যভাবে নেব। আচ্ছা, সেটা কিভাবে? সেটা হলো, আমি চিন্তা করলাম যে আমি এই ভাপা পিঠাতে খিসা যোগ করব। আচ্ছা। আমি যথারীতি সেই খিসা যোগ করে আমার যে সিগনেচার পিঠার মধ্যে একটা, সেটা হলো শাহী খিসা ভাপা পিঠা। বাহ! এটা এতই মানে জনপ্রিয়তা পেয়েছে, আমি যতটুকু মানে কাজ করেছি তার চেয়ে আমার মনে হয় যে বেশি পেয়েছে আমি এই পিঠা, চমৎকার পিঠা থেকে। আচ্ছা, ইদানিং যেটা এখন এই মাসে গত মাসের শেষের দিকে যেটা আমি চিন্তা করলাম যে এখন আমের সিজন, এই আমের সিজনে আমার পিঠার মধ্যে কি কাজ করা যায়, সেটা নিয়ে ভাবতে ভাবতে যথারীতি আমি একটু ফ্যামিলির বাচ্চা আছে আমার 2টা, আমার এক ছেলে এক মেয়ে। ছেলে দেশের বাইরে থাকে, মেয়েও এই তো চলে গেছে সে খুলনা ভার্সিটিতে। তো আসছে ছুটিতে। আমি বললাম, মা এই কাজটা করলে কেমন হয়? কয় তুমি করো। যাই হোক, যথারীতি আমি লেগে গেলাম। আমি এই ভাপা পিঠাটাকেই 2টা ভাগে ভাগ করে 2টা পরিবর্তন আনলাম। একটা হলো আম খিসা ভাপা পিঠা। বাহ! আমের খিসাটা আমি ভাপা পিঠার মধ্যে দিয়ে সেটা কাজু বাদাম, পেস্তা বাদাম, যে ধরনের কয়েকটা সবচেয়ে ভালো মানের বাদাম বলতে যা পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ, এগুলো দিয়ে সেটা আমি করলাম। আচ্ছা। দ্বিতীয়টা হলো
ছানার ভাপা পিঠা। বাহ, এই দুইটা পিঠা আমি একই দিনে তৈরি করার পরে আমি যখন আমার পাশেই একজন উদ্যোক্তা থাকে, তাকে বললাম যে আপু তুমি আসো একসাথে চা খাই। সে আসলো যথারীতি। আমার বাসায় আমার যারা আছেন, হাজবেন্ড আছে, ওনাদের সাথে ওনাদেরকেও আমি দিলাম পিঠাটা, দিয়ে বললাম যে তোমরা আমাকে মতামত দাও কোন পিঠাটা সবচেয়ে ভালো হয়েছে আমার কাছে। তো ওনারা যেহেতু এখন আমের সিজন, প্রচুর আম পাওয়া যায়, যারা চাইবেন যে না আমি এভাবে কাজ করবে এই পিঠা, সেটাই এই আমটা আপনি যে কোনো পিঠার মধ্যে দিয়ে আপনার মতো করে করতে পারবেন। আমার মানে এটা ধারণা। তা আমি যেভাবে করে থাকি সেটা হলো, তো যাই হোক সেই পিঠাটাও অলরেডি আমি ভালো জনপ্রিয়তা পেয়েছি। তো এই যে পিঠা, এই পিঠাটা নিয়েই আমার কাজ। সেটা ধরেন প্রচলিত পিঠা থেকে পিঠা ঠিকই আছে, সেটার যে উপাদান আমি আলাদা আলাদা ভাবে দিয়ে থাকি। মানে ইনোভেশন কাকে বলে, এবং পিঠার যে শুধুমাত্র আমরা ভাবি যে পিঠার মধ্যে শুধু গুড়ই হবে, নারকেলই হবে, তেমনটা না। আপনার একদমই সেই ধারণাকে পাল্টে দিয়ে আপনার ভাপা পিঠার মধ্যে হচ্ছে দুধের খিরসা, আমের খিরসা এবং হচ্ছে ছানা ভাপা পিঠা করছেন। সো এগুলো শুনে আমার চোখের সামনে এগুলো ঘুরছে, মনে হচ্ছে একটা খপ করে ধরে যদি মুখে দেওয়া যেত। সো ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থা হবে। আপনার কিন্তু মমিস কিচেনে গেলেই এই খাবারগুলো অর্ডার করতে পারবেন। এবং আপনার যদি মনে হয় যে আম না একটু কাঁঠাল দিয়ে খাই, আপনাকে বলে দেখবেন, আপনার নিশ্চয়ই আপনাদের জন্য সেইভাবে তৈরি করবার একটা চেষ্টা করতে পারেন। সো মমিস কিচেন আপনারা চোখ রাখবেন এবং সেখানে সমস্ত পিঠার ছবিগুলো আপনারা পেয়ে যাবেন এবং আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। আপু এবার একটু জানতে চাই যে আপনার জন্ম বেড়ে ওঠা এটা কোথায়, একটু ছোট করে বলবেন। আমার জন্ম সিরাজগঞ্জে। আমি ওখানেই বড় হয়েছি। আমার হাজবেন্ডের সূত্রে আমি ঢাকাতে আসছি এবং 2085 সালে আমি ঢাকাতে আসি। তখন থেকে আমি ঢাকাতে যাই, ঈদে যাচ্ছি, বাড়ি যাচ্ছি, এটাই আমার কাজ। তো যাই হোক, আমি মূলত আসলে গ্রাম থেকেই চলে আসছি। এবং খাবার সেটা আমার হাজবেন্ড খুব খাবার প্রিয় মানুষ এবং সে প্রত্যেকটা খাবারের স্বাদ, গুণ, মান সব সে নির্ধারণ করতে পারে। সেই ক্ষেত্রে সেটা থেকেও আমি অনেক সময় অনেক খাবার যদি কখনো একটু হয়ে থাকে, কম বেশি হয়ে থাকে, তখন আমি দেখা যায় যে ওনাকে জিজ্ঞেস করে আমি বলি যে এটা কেমন হলো। উনি খুব সহজেই উত্তর দেয় না আমাকে, তো উনি ভেবেচিন্তেই উত্তর দেয়, যেটা দেয় সেটা আমি সেই কাজটাকে আমি সংশোধন করি। সেই জায়গাটা সংশোধন করে আমি সেটাকে ঠিকঠাক উপস্থাপন করি। চমৎকার চমৎকার। আমার আরেকটা কথা, যেটা ভাপা পিঠা নিয়ে, যে ফার্স্ট যেটা খিরসা ভাপা পিঠা, সেই পিঠাটা সাধারণত সবাই মনে করবে হয়তো একটা ভাপা পিঠা, কিন্তু সেটার যে ডিজাইন, সেটার যে উপকরণগুলো দেওয়া, প্লাস সেটার ওয়েটটা এতটা আমার মনে হয় না। হ্যাঁ ভাই, অনেক পিঠাই অনেক ওয়েটের আছে, কিন্তু আমার যে ডিজাইনটা এবং যে ওয়েটটা, সেটা হলো 1 কেজির উপরে একটা পিঠা হয়ে থাকে। সেই ভাপা পিঠাটা কেকের মতো বড়। তো সেটার ডিজাইনটা যদি আপনি দেখেন, তো আমি খুশি। আমি এই পিঠাটার ডিজাইনটা নিয়ে আমি খুবই খুশি। এবং আমার যারা ভক্ত আছে বা আমার খাবারে যারা খেয়ে যারা অভ্যস্ত, যারা ক্লায়েন্ট আছে, যারা না খায়, এখনো খায়নি বা শুনেছে, বা আমার পেজ থেকে যদি সেই পিঠাটা দেখে, অবশ্যই তাদের ভালো লাগবে এবং একবার প্রশ্ন তুলবে এই পিঠাটা কিভাবে করেছি আমি। চমৎকার ডিজাইনটা বিশেষ। আচ্ছা, আপনার ডিজাইনের জন্য কি আপনি কোনো খাঁজ বা এরকম কিছু ব্যবহার করেন? এটাও আর একটা গল্প। সেটা হলো যে এটা আমি বাসায় সাধারণত আমাদের প্রেসার কুকারের ভিতরে বিভিন্ন রকম ডিজাইনের প্লেটগুলো থাকে, সেখান থেকে হঠাৎ করে আমি নিয়ে যে এই পিঠাটা মানে তৈরি করেছি, সে তৈরি কোনো ডাইস আপনি কোথাও পাবেন না। নিজস্ব ডাইস। হ্যাঁ, এটা আমি বলবো যে আমার নিজস্ব ধারায়, নিজস্ব ডিজাইনে করা। প্লাস এই পিঠাটা এখন পর্যন্ত আমি দেখি নাই যে এভাবে তৈরি করে কেউ মানে বাজারে ছেড়েছে।
আচ্ছা আচ্ছা, চমৎকার। তার মানে তাহলে তো আপনি হচ্ছে পুরা মানে একটা ইনোভেটিভ একটা কিছু, একদম নতুন একটা তৈরি, নতুন একটা ব্যাপার। সো আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে আসলে অনেক বেশি প্রচার হওয়া উচিত, কারণ আমাদের গতানুগতিক যে ধারা, আমরা সেই জন্মকাল থেকে বা সেই আদিকাল থেকে আমরা একটা বিষয় অভ্যস্ত যে আমরা ভাপা পিঠা মানেই বুঝি খেজুরের গুড়, নারকেল, বা অনেকে হয়তো ওটার মধ্যে অন্য কিছু আখের গুঁড়ো দিয়ে করে থাকেন বিভিন্ন সময়। কিন্তু এই ধারা থেকে যে একদমই বের হওয়া যায়, ভাপা পিঠার যে একটা সুন্দর ডিজাইন করা যায়, এবং ভাপা পিঠার মধ্যে বিভিন্ন উপাদান, খিরসা দেওয়া যায়, আমের খিরসা দেওয়া যায়, এই ব্যাপারগুলো যে করা যায়, এটা মনে হয় আমাদের দেশের সরকারকে জানানো উচিত। এবং আমার মনে হয় এটা আপনাকে নিয়ে অনেক বেশি প্রচার হওয়া উচিত যে আমরা এই ধারা থেকে বের হতে পেরেছি। আর আপা যেটা বললো যে এটা ডিজাইন, এই ডিজাইনটাও হচ্ছে আপার তৈরি, এই ডিজাইনটাও এখন পর্যন্ত কখনো কোনো ভাপা পিঠা দেখা যায়নি। সো আমার মনে হয় এই ইনোভেটিভ তৈরি বা এই যে একটা নতুন একটা মানে ধারা থেকে বের হয়ে নতুন একটা ধারা ক্রিয়েট করা, মানে পুরাতন ধারা থেকে নতুন ধারা একটা ক্রিয়েশন, যেটা এর সমস্ত কৃতিত্ব আসলে আপাকে দিতেই হয়। এবং আমার মনে হয় এটা অনেক অনেক বেশি প্রচার দরকার। আর আপনারা যারা মমিস কিচেনে চোখ রাখবেন, আপনারা কিন্তু এই ধারার সাথে পরিচিত হতে পারবেন এবং আপনারা জানবেন যে নতুন কত উপকরণ দিয়ে আরো কি কি করা যায়। আপনার এবার একটু বলি যে আপনার মানে আপনি যে উদ্যোক্তা জীবন যেটা, সেটা আসলে আপনাকে ছোটবেলায় ভেবেছিলেন যে আপনি এরকম বড় হয়ে উদ্যোক্তা হবেন, বা আপনি কি চেয়েছিলেন যে আপনার হাজবেন্ডের নামে না বা আপনার বাবার নামে না, আপনার নিজের নামে সবাই আপনাকে চিনুক? হ্যাঁ, আমি এটা সবসময় চেয়েছি যে আমাকে চিনুক আমার নামে, আমি যে কোনো কাজ করি। আচ্ছা, আমি যখন ঢাকাতে আসলাম তখন এরকম কোনো ট্রেনিং নেওয়ার মতো জায়গা ছিল না। তারপরে আমি চেষ্টা করে মহিলা পরিদপ্তরে আমি দুইটা ট্রেনিং নিয়েছিলাম, একটা কাটিংয়ের উপর, একটা এমব্রয়ডারির উপর। যাই হোক, সে কাজটা নিয়েও আমি মানে ওটা অনেকটাই আগানো ছিল, কিন্তু সময় দিতে না পারার জন্য সেই বুটিক্স থেকে আমি বের হয়ে আসছি। তারপরে দীর্ঘদিন গ্যাপ, তো সেই গ্যাপ এবং এর মধ্যে থেকে রান্নার বিষয়টা নিয়ে আমি ভাবতে শুরু করি। তো যেহেতু আমি ঘরে থাকবো, জি, তো আমি চিন্তা করতেছিলাম যে না, ঘরে থেকেই কি করা যায়, আমি একটু কিছু করি, আমি বসে থাকবো না। তো সেখান থেকে সবসময় আমি চাইতাম যে আমার একটা নাম হোক। আমার সেই বুটিক্সটা আমি বের হয়ে মানে একটা বুটিক্সে দাঁড় করানো খুবই কঠিন একটা মেয়ে গৃহিণী হিসাবে। ট্রেনিং নিয়ে তারপরে সেই কাজগুলোকে বাইরে থেকে তৈরি করে নিয়ে আসা এবং সেটা নিজস্ব একটা বুটিক্সে রাখা, এটা আমার জন্য অনেক কঠিন ছিল। তারপরও সেই সময়ের কথা, 99-এর কথা, আজকের কথা না, তখন খুব কম মেয়েরাই বের হতো, আমি বের হয়েছিলাম। যাই হোক, সেটা নিয়ে খুব একটা বেশি মানে পারি নেই সামনের দিকে দিতে। যাই হোক, তারপর থেকে আমি কি করব পরে ঠিক আছে, আমি যদি ঘরে বসে থেকে আমার নিজস্ব খাবার যেটা সবাই খায় কম বেশি করে সবভাবে তৈরি করে, আমি দেখি একটু তৈরি করে কিভাবে খাওয়া যায়। যাই হোক, আমার পিঠাগুলোর মধ্যে যেমন এই যে সিজনাল যে ফলগুলো সেটা থাকে, গাজর, গাজরের পুলি পিঠা, গাজর, শুধু গাজর দিয়ে গাজরের পুলি পিঠা, তারপরে ধরেন মুগ পুলি পিঠা, এই যে এভাবে তৈরি করা, প্লাস ড্রাগন ফলের কিছু কালারটা দিয়ে করা। আপা ওটা ড্রাগন ফলের কালার দিয়ে আপনি আসলে কি করেন? ওটাও সেই পুলি পিঠাই করি। পুলি পিঠা, পুলি পিঠার রংটা তখন ড্রাগনের রংটা যে ওই কালারটা হয়, চেঞ্জ হয়। ভিতরে যে পুরটা থাকে সেটা নারকেলের থাকে, সেটার মধ্যে শুধুমাত্র রংটাই আপনি চেঞ্জ করেন। বাদাম থাকে, প্লাস গুঁড়ো দুধ থাকে, আরে বাপরে, থাকে, ঘি থাকে, মানে লোভনীয় প্রসিদ্ধ ঘি। আমি সব ধরনের রান্নার যে সমস্ত উপকরণ লাগে, যেমন দুধ, নারকেল, গুড়, চালের গুঁড়ি, এগুলো সবগুলোই আমি গ্রাম থেকে আনি। মানে নিজে করে আনেন? হ্যাঁ, আমি যারা এগুলো বিক্রি করে, যাদের ক্ষেতের চাল হয়, সেই চালগুলো আমি নিয়ে আসি তাদের কাছ থেকে, খামারির কাছ থেকে দুধ নিয়ে এসে নিয়ে এসে বাস এগুলো দিয়ে কাজ করি। আমি কখনোই কোনো বাজার থেকে কেনা না, এটা করি না। দারুণ বিষয়। মানে দর্শক, আমার তো চেষ্টা না, আমি সবসময় আমার যারা ভাই বোনেরা আছে, যারা আমার খাবার খান, তারা জানেন যে হ্যাঁ, আমি সব উপকরণ আমি গ্রাম থেকে নিয়ে আসি। যেহেতু আমি গ্রামের মেয়ে, আমার
ভালো একটা পরিচিতি আছে। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি বলেন যেভাবে বলেন সেখান থেকে আমি সংগ্রহ করি আমার যত উপকরণগুলোই লাগুক। দুর্দান্ত, মানে অর্গানিক সবকিছু দিয়ে কাজ করেন, তাহলে আপনারা বুঝতেই পারছেন ভিতরের পুরের মধ্যে নারকেলের সঙ্গে গুড় যাচ্ছে, বাদাম যাচ্ছে, মানে মানে যার যার এখন আপনাদের জিভে জল চলে আসছে আপুর মমিস কিচেনে, সেখানে আপনারা এখনই নক দিয়ে দিবেন, এখনই আপনাদের অর্ডারটা কনফার্ম করে দিবেন, কারণ আপনারা বুঝতেই পারছেন যে আপু একদম গ্রামের একদম অর্গানিক সব কিছু দিয়ে পিঠাটা তৈরি করেন। সো খেতে তো অনেক টেস্ট হবে, বোঝাই যাচ্ছে। আপা আমি একটু জানতে চাই, আপনি কি যে এই পিঠা পুলি বা এগুলোর তৈরির কোনো কোর্স করেছেন বা এরকম কিছু? না, আমি কখনোই কোনো কোর্স করিনি। আচ্ছা, এটা আমি ওই যে মানে যেটা ফ্যামিলি থেকে, আচ্ছা, ছোটবেলা থেকে যে দেখে বড় হওয়া। আমি দেখতাম আমার বাবার বাড়ি সব ধরনের পিঠা হতো সব সিজনে। আচ্ছা, মানে সিজনে আমাদের যে ঋতু পরিবর্তনের সাথে সাথে যে সমস্ত খাবারগুলো হয় সব ধরনের খাবার দেখতাম আমার মা তৈরি করত। আচ্ছা, এবং এটা বেশি করতো বিধায় আমার তখন থেকেই আমার জানা যে হ্যাঁ এই পিঠে মানে আমি করতে পারি। আচ্ছা আচ্ছা, বা আমি শিখছি বা আমি এটা দেখেছি বাবা মা কাছে তৈরি করতে, সেটাকে কাজে লাগানো। তার মানে বাই বর্ন আপুর মধ্যেই হচ্ছে ইনবিল্ট হয়ে আছে এই রান্নার ব্যাপারটা, এবং হচ্ছে সেটাকে আপা এখন বর্তমানে হচ্ছে একটা নতুন রূপ দিয়েছেন, সেটা হচ্ছে পুরাতন গতানুগতিক যে ধারা, যে উপকরণ দিয়ে তৈরি করে সেটাকে একদমই বদলে দিয়ে নতুন একটা উপকরণ দিয়ে আপা সেই পিঠাগুলো তৈরি করছেন। সমস্ত কিছুই তিনি নিজের বুদ্ধিতে নিজের মেধা খাটিয়ে করছেন। এটা নিয়ে আসলে আমাদের এখানে এরকম কোনো হয়তো বা ট্রেনিং নেই যে আপনি এটার পরিবর্তে এইভাবে করা যায় কিনা, কিন্তু আপা নিজেই এটা করছেন। আবার একটু জানতে চাই যে আপনারা হচ্ছে এই যে এই পিঠা এইটা যখন আপনি প্রথম তৈরি করলেন বা আপনি যখন বাণিজ্যিকভাবে এটা ধরেন কোনো উদ্যোক্তা প্রথম নিল বা আপনার ক্লায়েন্টের কাছে যখন গেল এবং উনি যখন আপনাকে রিভিউ দিল যে খুবই মজা, আপনার আসলে কেমন লেগেছিল? আসলে যখন একটা কাজের আপনি মানে যখন আমরা এই ছোট কাজ বলেন বা বড় কাজই বলেন, যখন ছোট্ট করে যদি কেউ কিছু বলে যে আপু আপনার পিঠাটা ভালো লেগেছে, আচ্ছা, তো সেই যে ভালো লাগা, তারপরে তো ধরেন সে আমার পিঠা খেয়ে যদি কেউ রিভিউ দেয় পেজে, অনেকে দিয়েছে, তাদেরগুলো এখনো আছে, এত 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 বেশি ভালো লাগে নিজেকে যে আমি ছোট্ট একটা মানুষ, আমি কোথাও থেকে ট্রেনিং নেইনি, আমি ঘরে বসে আমি নিজের মতো করে আমি নিজের কাজগুলো করছি এবং সেখানে সেই কাজগুলো প্রশংসা পাওয়াটা মানেই আমার কাছে অনেক বড় বিষয়। সে যেই আপু বা যে ভাইয়াই আমাকে দিয়ে থাকুন না কেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে আমার সেই কাজগুলোকে আপনারা স্বীকৃতি দিয়েছেন বিভিন্নভাবে, তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তার মধ্যে আমার সামনেই একজন আছেন রুবাই আপু, অবশ্যই। আচ্ছা আপু একটু জানতে চাই যে আপনার হচ্ছে এই কাজে মানে আপনার পিঠা বানানো বা হচ্ছে আপনি বললেন যে আপনি মহিলা অধিদপ্তর থেকে শিখেছিলেন, তো আমার তো মানে ধরেন অনেকে ভাবে যে যারা একটু অভাবগ্রস্ত তারাই হচ্ছে আসলে উদ্যোক্তা হয়, ব্যাপারটা কি আসলে ওরকম? আপনার তো এরকম কোনো ছিল না? না, আসলে এটা কেন, এটা কেন, কারণ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা শেখার একটা জায়গা থাকে, ইচ্ছা থাকে। আমার সেই ইচ্ছাটা ছিল, আমি দেখতাম সেলাই কাজগুলো গ্রামের নারীরা, যেমন আমার খালা কুশি কাটার কাজ করতো খুব ছোটবেলায় আমি দেখেছি আমার খালা কুশি কাটার কাজ করতো। আমি তাকেই বলতাম যে খালা আমাকে একটু শিখাও, সে বলতো তুমি শিখতে পারবে না, আমি বলছি তুমি শিখাও। তো তখনই দেখা যেত যে আমার খালা আমাকে একটা কুশি কাটা হাতে দিয়ে দিল। এই যে এভাবে আসলে আমার শেখাগুলো এভাবে যখন আগ্রহ থেকে যখন আমি সুযোগ পেলাম, সুযোগ আপনার কাজকে দেখাবার, না আমার একটা জায়গা আছে এখান থেকেও আমি শিখতে পারি, শিখে সেটাকে কাজে লাগানো, আর যেটা আমি দেখে বড় হয়েছি সেটাকেই এভাবে আমার মতো করে কাজে লাগানোর চেষ্টা করেছি। চমৎকার। আপা একটু জানতে চাই যে আপনি কি হচ্ছে কারো কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন? আমি যখন বুটিক্সে ছিলাম তখন আমি গ্রামের 10টা মেয়েকে আমি 15 দিন থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া হতাম, নকশি কাঁথা, নকশি সেলাই যেটা সেটা তারা শিখতো। তার মধ্যে একটা ছেলে ছিল, সেও প্রশিক্ষণ নিয়ে দেখা যেত যে একটা শাড়ি 4 দিন 5 দিন করে সেলাই করে আমাকে বলতে হয়ে গেছে, আমি ওভাবেই ওখান থেকে নিয়ে আসতাম আমার দায়িত্বে। তো
তারা এখন তারা ওই সময় ধরেন যে ইয়াটা ছিল, যে টাকাটা আমার কাছ থেকে পেত, তাদের কাছে অনেক কিছু ছিল। তাদের ফ্যামিলি বলেন, ছোট্ট, আমার ভালো মনে আছে সেটা, সেই মেয়েটা হলো 8 বছরের একটা মেয়ে। 8 বছরের একটা মেয়ে এত সুন্দর ট্রেনিং নিতে পারে, এত রপ্ত করতে পারে, একটা গ্রামের মেয়ে। আমার নিজেও অবাক হয়েছি তার কাজ দেখে। সেই শাড়ির কাজগুলো সে নিজেই করতো। 8 বছরের মেয়ে, 8 বছরের মেয়েও ছিল আমার কাছ থেকে শেখার পর। সে শাড়িগুলো সেলাই করে এত নিখুঁত সেলাই, মানে আমি যে আমার মনে হতো যে আমি সেই সেলাইগুলো করেছি এবং তারা শিখে করতো। কিন্তু সেই কাজটাকে নিয়ে আমি আগাইতে পারি নাই। সেটা হলো যে বিভিন্ন প্রতিবন্ধকতা আসলে থাকে, সময়ের অভাব। ওখানে না বসলে হবে না, সেই সময়টা না পাওয়া, ছেলেকে দেখা, সবকিছু ফ্যামিলির মেনটেন করতে গিয়ে সেটাকে নিয়ে আমি এগোতে পারিনি। এই আচ্ছা আপা, আমরা অনুষ্ঠানে একদম শেষের দিকে আপা একটু মানে আমরা শুনেছি আপনি যেহেতু আগে বলেছেন এবং গ্রামে থেকেছেন, অনেক গান টান আপনারা জানেন, সো তারই গান ওখান থেকে যদি আমাদের একটু দর্শকদের একটু 2-4 লাইন একটু গান শোনাতেন। এটা তো গুনগানানোর ব্যাপার, ওইটাই বলেন। তবে হ্যাঁ, আমার নজরুল সঙ্গীত খুবই পছন্দ। আচ্ছা, ওইটা ওখান থেকে শুনি। তো এখন কতটা ঠিক হবে আমি জানি না, তো যাই হোক চেষ্টা করছি। জি। পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরাণ প্রিয়, ও চাহিতে যেমন আগের মতো তেমনি বারে চাহিত। চমৎকার চমৎকার, পথ চলিতে। বাহ, চমৎকার। তার মানে এক সময় আমার মনে হয় যে আপনার নজরুল গীতি শিখতো, কি বলেন? না, শেখা হয় নাই, এই সুযোগ হয় নাই। তবে হ্যাঁ, আমার হাজবেন্ড চাইতো, কিন্তু আমি নিজেই সেই সময়টা করে উঠতে পারি না। কিন্তু আমি প্রচন্ড রকম ভালোবাসি নজরুল সঙ্গীত, বুঝতে পারছি। এটা আমি, এবং আপনার কণ্ঠের সঙ্গে খুব ভালো যায়, সেটাও দেখলাম হয়তো। আচ্ছা আপা, এবার একটু জানতে চাই, আপনার হচ্ছে মানে আপনি যেটা বললেন যে আপনার হাজবেন্ড চেয়েছে আপনি হচ্ছে গান করেন, মানে এরকম আসলে আমাদের সমাজে দেখা যায় না, যে সবসময় দেখা যায় যে হাজবেন্ড হচ্ছে পেছনে টেনে ধরছে আর আপনার সেখানে আপনাকে গান শেখাতে চাইছে। সো এই ব্যাপারটা যদি একটু বলেন যে আমার দর্শকদের, যে আপনাদের হাজবেন্ডরা যদি এইভাবে একটু পাশে থাকে তাহলে আমাদের মেয়েরা যে অনেক দূর এগিয়ে যেতে পারে, এই ব্যাপারটা যদি একটু বলতেন। হ্যাঁ, এখন ধরেন বাবা মা এক ধরনের চাওয়া চাবে তার সন্তানদের কাছ থেকে। হাজবেন্ড উনি যদি চায়, উনি যদি আমাদের সমাজে প্রত্যেকটা মেয়ের পিছনে যদি বলে যে তুমি এই কাজটা শেখো, যে মেয়ের আগ্রহ আছে সে অবশ্যই এগিয়ে যেতে পারবে, এবং সে যে কোনো পরিস্থিতিতেই থাকুক না কেন সে সামনের দিকে যাবে। তো আমি যেমন আমি তার কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেয়েছি, কোনো কোনো জায়গায় হয়তো আমি সেই কাজটাকে কাজে লাগাইতে চাইনি বা করিনি, এটা আমার। আর কিন্তু ওনার কাছ থেকেই আমি যত সমস্ত সহযোগিতা পেয়েছি, এবং এখনো যদি কোনো খাবার নিয়ে বা কোনো পরামর্শ তার কাছ থেকে নিতে চাই আমি, সে নির্দ্বিধায় সে আমাকে দিয়ে দেয় এবং মতামত দিয়ে দেয়, তোমার এই জায়গাটা সংশোধন করো, এই জায়গাটা করো। চমৎকার। এবং সেটাকে বাইরে কিভাবে প্রোভাইড করব, কিভাবে পৌঁছাবো, যদি সে দায়িত্বটা তাকে দেই, সে সুযোগটাও আমাকে করে দেয়। বাহ, আমি যদি সময়ের অভাবে না পারি সে করে দেয়। চমৎকার। মানে আমি এই কারণেই বলি যে একজন নারীর সামনে যদি একজন পুরুষ, সে বা পুরুষ না হোক, একজন সঙ্গী হিসেবে আপনারা সবাইকেই ধরতে পারেন, বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আপনার দেবর ননদ, সবাই যে কেউ আপনার সঙ্গী হতে পারে। সেই সঙ্গী যদি একজন নারীকে একটু হাতটা এগিয়ে দেয়, সেই নারীর সফলতা আসবেই। শুধু আমাদের হচ্ছে একটু পাশে থাকা প্রয়োজন। আমরা পুরুষেরা নারীদের কিন্তু প্রতিপক্ষ না, তারা একে অপরের সম্পূরক। তো আমার মনে হয় যে একজন যদি একটু এগিয়ে আসে, নারীর হচ্ছে সমস্ত বাধা অতিক্রম করে নারী এগিয়ে যেতে পারবেই। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, নারীকে এগিয়ে যেতে সাহায্য করুন।
আপনার এইবার একটু জানতে চাই একদম লাস্টের দিকে একটু ঝটপট করে বলবেন, সেটা হচ্ছে অনেক সময় হচ্ছে দুধটা হচ্ছে ফেটে যায় গুড় দেওয়ার পর, এটা কেন? এটা থেকে সমাধানের উপায় কি একটু চটজলদি দেবো? এটা সমাধানের উপায় সেটা হলো যে আপনারা যদি দুধটা আগে সুন্দর করে জাল দিয়ে নেন, গুড়টা একটু বলক উঠিয়ে নিলেন, তারপরে দুধটা কুসুম গরম যেটা, সেই দুধটা যখন আপনি দুধটাকে মিক্সড করতে যাবেন বা দুধ মিশাবেন, তখন আর সেই দুধটা ফাটবে না। আচ্ছা আচ্ছা। আবার অনেক সময় দেখা যায় আমরা চিতই পিঠা যখন বানাই ঢাকায়, মানে গ্রামের দিকে হয়, কিন্তু ঢাকায় আমরা যারা গ্যাসের চুলায় বানাতে চাই ভেতরে কাঁচা থাকে বা শক্ত হয়ে যায়, এইটা কেন? এটা ধরেন গুড়িটা যেটা আছে সেই গুড়িটার ধরনের উপর নির্ভর করে। দেখেন আমরা অনেক সময় পাই যেটা যে একটা চালের গুঁড়ার দানা দানা থাকে, আচ্ছা, সেটা দিয়ে কখনোই আপনার ভাপা মানে চেতো পিঠা হবে না। আচ্ছা, কারণ সেটাকে সেই ভাপা পিঠা ভাপে নাকি চেতো পিঠাটা যখন ঢাকবেন তখন দেখবেন ওটা আর ফুলবেও না, ওখানেই থেমে আছে। কেন? ওই যে দানাটা তাকে উপর দিকে উঠতে দিচ্ছে না। উপরের যে চেতো পিঠার যে উপরে একটা ফুলে যে সুন্দর একটা আবরণের সৃষ্টি হয়, সেটা হবে না, সেটা সমান হয়ে যাবে এবং সেটা শক্ত হয়ে যাবে। আর আপনি যদি মিহি একটা চালের গুঁড়া, আপনি শুকনা গুঁড়া হোক ভিজা গুঁড়া হোক, যদি ভিজা গুঁড়া হয় সেটাও আপনি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। আর যদি শুকনো গুঁড়ো হয় সেক্ষেত্রেও আপনি প্রায় ঘন্টা খানেক যদি আপনি কুসুম গরম পানি দিয়ে, কুসুম একদম কুসুম গরম না, সেটা দিয়ে যদি আপনি চালের গুঁড়াটাকে ঘন্টা খানেক ভিজিয়ে রেখে আপনি যদি যে পিঠাটা বানাবেন, সেই পিঠাটা আপনার খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা, সেটা আপনি চাওয়ার মতো করেই হবে। আচ্ছা আচ্ছা, চমৎকার। এবার একটু বলেন যে অনেক সময় চালের গুঁড়ার মধ্যে পোকা ধরে যায়, সেটা কেন, বা ওটা থেকে পরিত্রাণের উপায় কি? এটার পরিত্রাণের উপায় যদি আপনি দীর্ঘদিন গুঁড়িটা রাখেন, সেটা অবশ্যই আপনার একটা এয়ারটাইট বক্সে রাখতে হবে। এবং তারপরেও যদি আপনি মনে করেন যে সেই গুঁড়িটা আপনি ব্যবহার করছেন না, তখন আপনি কি করবেন, একটু রোদে দিতে পারেন, একটু ফ্যানের নিচে রেখে সেটাকে একটু নাড়াচাড়া দিয়ে রেখে আবার ঠিক আগের মতো করে যদি সেই ডিব্বাটাও আপনাকে পরিষ্কার করতে হবে, মুছে টুছে তারপরে সেই গুঁড়াগুলো রাখলে আপনার আর সেই মানে যে একটা পোকা ধরার যে একটা ব্যাপার থাকবে সেটা থাকবে না। অনেক সময় দেখা যায় যে গুড় আমরা হয়তো বাইরে রেখে দেই, তো গুড়ের উপরে সাদা সাদা ছাতা যেটা বলে ওরকম পড়ে যায়, ওটা থেকে পরিত্রাণের উপায় কি? ওটারও যেমন ওই একই অবস্থা, তবে এখন যেগুলো আমরা পাই এই সমস্যাগুলো আমাদের বেশি ফেস করতে হয়, সেটা গুণাগুণের কারণে। এখন আমি চাইলেই তো আর মানে খেজুরের গুড়টা যেমন যখন থাকে, আপনি যখন সংগ্রহ করবেন তখন ওরকম দেখেই সংগ্রহ করবেন, একদম আপনার যেখান থেকে আপনি ভেজাল মুক্ত পাবেন। আপনার হয়তো প্রাইসটা বেশি পড়বে, কিন্তু আপনি চেষ্টা করবেন সেখান থেকেই সংগ্রহ করার। সেই সংগ্রহটা করার পরে যদি আপনি সেই ওদের হাঁড়িটা ভেঙে আপনার সেই ঠিক গুঁড়ার মতোই পরিষ্কার একটা পাত্রে রাখবেন এবং সেখানে যেন বাতাস না ঢোকে। আর আবার ধরেন আর একটা কাজও আপনি করতে পারেন, যদিও কখন দেখবেন আপনি গুড়টা যখন রাখবেন ডিব্বায়, তখন দেখা গেল যে উপরে অনেকটা ঝোল উঠে গেছে, সেটাকে আপনি কি করবেন, সেটাকে আপনি উঠিয়ে ফেলবেন, উঠিয়ে আরেকটা পাত্রে রাখবেন। তখন আর ওই যে রসটা, ওই রসটাতেই ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা থাকে বেশি। যখন আপনি শুধু দানাটা থাকবে নিচে, তখন আর আপনার ওই ফাঙ্গাসটা হওয়ার চান্স থাকবে না। তো আপনি রসটা সরিয়ে ফেলেন, ওই রসটা দিয়ে আপনি সব ধরনের পিঠা বলেন, যেই খাবার বলেন না কেন সেটা আগে খেয়ে ফেলেন। আর যে দানাদার গুড়টা থাকলো সেটা দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কাজটা মিটালেন, তাহলে যে গুড়ের যে সমস্যাটা থাকলো সেটা শেষ হয়ে গেল। চমৎকার। দর্শক, আমার মনে হয় যে উপকারী টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে লাগবে। আপনার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বর্তমানে রেখা সরকার যে অবস্থানে আছেন, আপনি 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আমি 5 বছরে এখন যে অবস্থায় আছি তার থেকে অনেক অনেক গুণ বেশি এগিয়ে যেতে চাই আমার কাজের মাধ্যমে, এবং কাজের মানের মাধ্যমে আমি সবার কাছে পৌঁছতে চাই এবং পৌঁছাবো। চমৎকার চমৎকার। একটা মানুষ খুব চমৎকার কথা বলেছেন যে কাজের মাধ্যমে, কাজের গুণাগুণের মাধ্যমে। তার মানে তিনি যে খুব ভালো পিঠা তৈরি করেন, একদম গতানুগতিক যে ধারা, সেই ধারা থেকে বের হয়ে নিজের একটা নিজস্ব ধারা তৈরি করতে পেরেছেন এবং
তিনি বেশ সমাদৃত হয়েছেন। তার ক্লায়েন্ট যারা তারা হচ্ছে তার রিপিট কাস্টমার এবং তারা সবসময় তাকে প্রশংসা করে আসছে, কারণ হচ্ছে এই ধরনের খাবার তারা খায়নি। যেমন আমি কিন্তু এই ধারা থেকে, আমি ভাপা পিঠা মানেই বুঝি খেজুরের গুড়, নারকেল, আর এটা যে হচ্ছে খিরসা দিয়ে হতে পারে, আমের খিরসা হতে পারে, ছানার ভাপা পিঠাও হতে পারে, এটা আমার আসলে ধারণাও ছিল না এবং আমি জানতামও না। এই আপার সঙ্গে পরিচিত হয়ে তার কথা শুনে আমি জানতে পেরেছি। সো আপা তার গুণগত মান দিয়ে তার একটা নিজস্ব অবস্থান তৈরি করতে চান। সো আমি বলবো মমস কিচেন এবং হচ্ছে রেখা সরকার আপা, আপনারা হচ্ছে যারা তাকে ব্যক্তিগতভাবে চিনেন এবং যারা চিনেন না তারা কিন্তু মমস কিচেনে যোগাযোগ করতে পারেন, এবং ব্যক্তিগতভাবে যারা চিনেন তারা তো অবশ্যই আপনারা যোগাযোগ করেন, তার থেকে খাবার নেন, আপনারা সবচেয়ে ভালো জানেন। তবে আমি বলবো আপার পিঠার প্রচার আসলে অনেক 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 হওয়া প্রয়োজন, কারণ এরকম একটা ইনোভেশন যেটা হচ্ছে সেটা আসলে আমাদের দেশবাসী সবারই জানা উচিত। আপা অনেক বেশি ভালো লাগলো, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য এবং দর্শকদের সামনে আমাকে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপা, কৃতজ্ঞ। থ্যাংক ইউ। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21 সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানে রেখা সরকার আপার এই পর্বটি আপনাদের কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত জানাতে একদমই ভুল করবেন না, এবং যারা এই অনুষ্ঠানে আসতে চান আপনারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করে দেবেন। সো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।